সবার পক্ষ থেকে ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা দেখেছি কুসুম কুমারী দাস একটা কবিতা লিখেছিল, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমার কাছে আজকে মনে হচ্ছে আমাদের দেশে হবে সেই সরকার জাতি হিসেবে ছিল, যেটা কালের বিবর্তনে ধ্বংস হয়ে গেছে। সেই সিভিলাইজেশন বিল্ড আপ করার জন্য হলেও আমাদের এই নদীকে বাঁচাতে হবে, তিস্তাকে বাঁচাতে হবে। তিস্তা হচ্ছে আমাদের সমৃদ্ধি হওয়া উচিত, তিস্তা আমাদের দুর্দশা হওয়া উচিত না। 250 বছর আগে একটা নদী, যেটাকে বাঁধ দিয়ে আমাদেরকে বিভিন্ন সময় সমস্যা রয়েছে, আমরা বাঁধগুলো চাই কিনা। 3 নম্বর গবেষণায় অনেক বাড়ি 3 বার 4 বার 5 বার 6 বার করে ভেঙে গিয়েছে, তাদের ক্ষতিপূরণ চান কিনা, সুতরাং ক্ষতিপূরণ দিতে হবে। 4 নম্বর যেটা গবেষণা বিষয়, যে চরগুলাতে কি ভয়াবহ অবস্থা, এই চরগুলোতে না আছে ক্লিনিক, না আছে স্কুল, সুতরাং চরগুলাতে স্কুল থাকা দরকার এবং ক্লিনিক থাকা দরকার। আক্তার কিন্তু খুব বুদ্ধিমান, সে সব কাজের দায়িত্ব আমার কাঁধে চাপিয়ে দিছে, কিন্তু এইসব হবে না। কারণ যতগুলো কাজের দায়িত্ব আমাদেরকে দিচ্ছেন, এইগুলো তো 12 মাস থেকে 15 মাসের মধ্যে করে ফেলতে পারবো না। তাহলে আপনারা কি করবেন, একদম সব সময় আক্তারের কাছে বলতে থাকবেন যে কোন কাজটা আগালো, কোন কাজটা পিছাচ্ছে, কোন কাজটা কেন আগাচ্ছে না। কারণ ভবিষ্যতে আপনাদের নেতা হয়ে আপনাদের সন্তানই আপনাদের কাছে আসবে, তাই তো? কাজে আক্তারের কিন্তু দায়িত্ব অনেক বেশি, এবং আক্তারের জন্য ওর সাথে মিলে যে কাজগুলো আমাদের আপনাদের জন্য করার, আমরা অবশ্যই তা করব। আমাদের সময় কম হলেও আমরা যত দ্রুততার সাথে পারা যায় কাজগুলো করব। আমি গত 2022-এ গতিয়া শিবসামে গেছিলাম, ওখানে নদী ভাঙনটার কি প্রচন্ড ওটা দেখেছিলাম। আর নদী ভাঙনে যে একটা জনপদ কেমন করে নিশ্চিহ্ন হয়ে যায়, ওইটাও সেই মহাপরিকল্পনা দেখেছেন আপনারা? তো মহাপরিকল্পনা দেখেন নাই, ওটার বাস্তবায়ন চান, এটা কিরকম কথা? আগে তো দেখতে হবে, বুঝতে হবে তোর ভিতর কি আছে, আপনি কি চাচ্ছেন সেটা কি ওর ভিতরে আছে কিনা, এটা তো বুঝতে হবে। তো আন্তর্জাতিক 2টা বিষয় আছে, একটা হচ্ছে তিস্তার ব্যাপারে ভারতের সাথে আমাদের পানি বন্টন। তিস্তার সাথে ভারতের আমাদের যে পানি বন্টনের বিষয়টা, এটা আসিফ বলে গেছে। আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবশ্যই বারবার ভারতকে বলবো, শুধু সেটা বলবো না, আমরা কিন্তু ইতিমধ্যে বলেছি যে তিস্তার যে বানের পানিটা আসে, এই নদীটার প্রকৃতিটাই এরকম যে এটা ফ্ল্যাশ ফ্লাড, হঠাৎ করে পানি চলে আসবে। কিন্তু আমাদেরকে যদি সময় মতন জানানো হয়, তাহলে তো আমরা ক্ষয়ক্ষতিটা কমাতে পারি। তাহলে একদিকে হচ্ছে আমরা চুক্তি, আরেকদিকে হচ্ছে আমাদেরকে যদি সময় মতন জানানো হয়, গেট খুলে দেওয়ার আগে অন্তত কয়েক ঘন্টা সময় পেলেও তো আমরা অনেক মানুষকে সরাই নিতে পারি, গরু ছাগলগুলো সরাতে পারি। এইটা আমাদেরকে না জানানোর, তো না বলতে পারার তো কোনো কারণ নাই। তাহলে আর আমাদের কেমন ভালো বন্ধু, কেমন ভালো প্রতিবেশী, এটা তো বন্ধুত্বের পরিচয় হবে কাজ দিয়ে। কাজে এইটা আমাদের একটা দাবি থাকতে হবে, এই দাবিটা আপনারা এখনো কেউ তোলেন নাই। দ্বিতীয় হচ্ছে চুক্তির বিষয়ে আমরা অবশ্যই কথা বলবো। ধরেন যদি কোনো একটা দেশ, আপনারা যারা এখানে আছেন, আপনারা কিন্তু বাংলাদেশ সরকারের দায়িত্ব, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার বলেন, পরে নির্বাচিত সরকার বলেন, আপনাদের দায়িত্ব নিতে হবে বাংলাদেশ সরকারকে। যদি আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের দেরি হয়, দেশীয় পর্যায়ে আমরা কি করতে পারি, এইটা আমাদেরকে চিন্তা করতে হবে। এবার চায়নার ব্যাপারটা বলি, আপনাদেরকে বুঝে নেন। 2016 সালে যে চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল মহাপরিকল্পনার জন্য, সেই চুক্তি অনুযায়ী চায়না কিন্তু একটা প্রকল্প দিয়েছে, একটা মহাপরিকল্পনা দিয়েছে। ওইটা যখন আবার সরকারকে পাঠানো হয়, চায়না সরকারকে, তারা দেখলো যেভাবে প্রস্তাবনা করা হয়েছে এইভাবে প্রস্তাবনাটা টেকসই হবে না। এখন চায়না আবার আমাদের কাছে 2 বছর সময় চাচ্ছে। এটা মন দিয়ে শোনেন, আমরা তাদেরকে 2 বছর সময় দিতে সম্মত হয়েছি, কিন্তু 2টা শর্ত। আমি এই 2টা শর্ত যোগ করে দিয়েছি। একটা শর্ত হচ্ছে, এই মহাপরিকল্পনায় কি থাকবে আর কি থাকবে না, এইটার ব্যাপারে তিস্তা পাড়ের মানুষের মতামত শুনতে হবে। এবং শুনে নেন, এই যে মতামতটা, একটা তো মহাপরিকল্পনা আছে, ওইটা চূড়ান্ত ভাবে চায়না সরকার অনুমোদনটা দিচ্ছে, বলছে এটা টেকসই হবে না। তাহলে কি থাকবে কি থাকবে না,
এইটা শুনবার জন্য পানি উন্নয়ন বোর্ড চায়নার ওই পাওয়ার চায়না কোম্পানিকে নিয়ে আপনাদের কাছে আসবে শুনে। দ্বিতীয় কথাটা হচ্ছে আমার পরিকল্পনাটা 2025-এর ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করতে হবে। এখন আপনারা যদি বলেন পরিকল্পনাটা এর চেয়ে আগে চূড়ান্ত করে ফেলা, এইটা বুঝতে হবে যে এইটা আসলে সময় লাগবে। কিন্তু আমরা এতদিন অপেক্ষা করেছি, আর 1 বছর অপেক্ষা করা খুব বেশি কষ্টের না, যদি সেখানে আপনাদের মতামত প্রতিফলিত হয়। আমি আপনাদের উপজেলায় গিয়েছি, এ পর্যন্ত 8টা উপজেলায় আমি গিয়েছি। প্রত্যেকটা উপজেলায় আমি দেখেছি আপনাদের যে কৃষিজ উৎপাদন সেটা অতিরিক্ত থেকে যায়, অর্থাৎ এটা দেশের অন্যান্য জায়গায় যায়। কিন্তু দুঃখজনকভাবে হলেও সত্যি অবকাঠামোগত স্বল্পতার কারণে আপনারা সঠিক দাম পান না। এখানে যথেষ্ট কোল্ড স্টোরেজ নেই। অনেকেই আমাকে কোল্ড স্টোরেজের কথা বলেছে। আমরা উৎপাদন বিবেচনা এবং পণ্য বিবেচনায় কোথায় কোথায় কোল্ড স্টোরেজ করা যায় সেটা নিয়ে ফিজিবিলিটি স্টাডি হচ্ছে। আমরা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় থেকে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে কোল্ড স্টোরেজ স্থাপন করব, যাতে উত্তরবঙ্গের কৃষকেরা তাদের কষ্টের ঘামে অর্জিত ফসলের সঠিক মূল্য পায়। ইতিমধ্যেই এখানকার যেই উপজেলাগুলোতে শিক্ষার হার অত্যন্ত কম, কিছু উপজেলায় আমি দেখেছি 43%, 47%, সেই উপজেলাগুলোতে যথেষ্ট উন্নতি হবে বলে আমি বিশ্বাস করি। এছাড়াও বিগত সময়ে উত্তরবঙ্গের মানুষ অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে বঞ্চিত ছিল। আমরা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় থেকে একটি নীতিগত সিদ্ধান্ত হিসেবে বিগত সময়ে যেই অঞ্চলগুলো অঞ্চল ভিত্তিক বৈষম্যের শিকার হয়েছে সেই অঞ্চলগুলোকে বিশেষভাবে নজরে রেখে প্রকল্পে অংশগ্রহণটা একটা বিশেষ অংশগ্রহণ থাকবে। উত্তরবঙ্গ বাংলাদেশের কৃষিজ উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে উর্বর এবং সবচেয়ে বেশি উৎপাদনশীল অঞ্চল। এখানে কৃষিজ শিল্পের বিকাশের অপার সম্ভাবনা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার উত্তরবঙ্গে কৃষিজ শিল্পের বিকাশের জন্য আপনারা দেখেছেন তাদের নতজানু পররাষ্ট্রনীতির কারণে তারা শুধু ভারতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলেছে, তিস্তার কথা বলার সাহসটা পর্যন্ত করতে পারেনি। অন্তর্বর্তীকালীন সরকার তার গঠনের পর থেকেই পররাষ্ট্র নীতির ক্ষেত্রে শিরদাঁড়া উঁচু করে দাঁড়িয়েছে এবং তিস্তার চুক্তি বাস্তবায়নে এই অঞ্চলের মানুষের পানির ন্যায্য হিস্সা আদায়ে অন্তর্বর্তীকালীন সরকার মাথা উঁচু করে ভারতের সাথে নেগোশিয়েট করবে এবং প্রয়োজনে আন্তর্জাতিক পানি আইনের ভিত্তিতে আমরা কূটনৈতিক চাপ সৃষ্টি করব যেন ভারত বাধ্য হয় এই চুক্তি স্বাক্ষর করতে। আপনাদের সকলকে আজ আসার জন্য, আমাদের কথা শোনার জন্য এবং আপনাদের কথাগুলো বলার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এবং